দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সের দাবি, সহজ হবে ভ্যাকসিন ব্যবহার। অনেক ভ্যাকসিন এখন ট্রায়ালে আছে, অনেক রকমের। এই ভ্যাকসিনগুলা যদি বাংলাদেশে আসে, আমরা কিন্তু আগে থেকে বুঝতে হবে কোন ভ্যাকসিনটা সবচেয়ে ভালো কাজ করবে বাংলাদেশের জন্য। গবেষণা ছাড়াই করোনা চিকিৎসার জন্য জাতীয় গাইডলাইনে যুক্ত হচ্ছে 5টি ওষুধ, স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা। আক্রান্ত রোগীর জন্য এখন পর্যন্ত কোনো ওষুধই সম্পূর্ণ সফল বলে প্রমাণিত হয়নি। একজন চিকিৎসা সেবা প্রদানকারী যদি কোনো নাম শোনে যে ওষুধটি কাজ করবে, তার এই ওষুধ তালিকাভুক্ত হয়েছে, এটি গাইডলাইন এসছে, তিনি আসলে ব্যবহার শুরু করবেন। যারা কনসালটেন্ট থাকবে ওরা যদি পার্টিকুলার কোনো রোগীর জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চায়, সেই ব্যবহার করার ইঙ্গিত দেওয়ার জন্য এটা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 250 জনে, মৃত 11, আরও 969 জন শনাক্ত, সুস্থ 245। ফুসফুস সচল রাখতে ব্যায়াম ও গরম পানীয় পানের পরামর্শ। করোনা জয় করে ঘরে ফিরলেন 60 দম্পতি, আক্রান্তদের প্রতি আশপাশের মানুষের আরও মানবিক হওয়ার আহ্বান। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে গুজব ছড়ালে পাসপোর্ট বাতিলের পরিকল্পনা সরকারের, স্বাগত জানালেন সিনিয়র সাংবাদিকরা। করোনা পরিস্থিতিতে এবার বিক্রি হয়নি চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আমবাগান, লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের। বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগের দাবি। এবং মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের হালদায় ডলফিন হত্যা, মারা পড়ছে নৌযানের আঘাতেও, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করার দাবি করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এর মাধ্যমে বাংলাদেশে ভাইরাসের গতি প্রকৃতি সম্পর্কে জানা যাবে, যা করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, গবেষণাটি সফল হলে করোনা মোকাবিলায় দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। দেশেই করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। তাদের দাবি, সরাসরি কোভিড-19 নমুনা সংগ্রহ করে ভাইরাসটি কেবল ডিঅ্যাক্টিভেট করেই, কোনো ধরনের পরিবর্তন না করেই তারা এই গবেষণা চালায়। এতে অপরিবর্তিত ছিল ভাইরাসের আরএনএ। আমরা ডিরেক্টলি নমুনা থেকেই ভাইরাসটা সিকোয়েন্স করেছি। আমরা ভাইরাসটাকে গ্রো করিনি বা কিছু না, ডিরেক্ট স্যাম্পল থেকে ভাইরাসটাকে ডিঅ্যাক্টিভেট করে ওর জিনোমটা, আরএনএ জিনোমটা আমরা সিকোয়েন্স করেছি। সংগঠনটির গবেষক জানান, পুরোপুরি বাংলাদেশের ল্যাবে পরিচালিত এই গবেষণার মাধ্যমে খুব সহজেই যেমন জানা যাবে এর গতি প্রকৃতি, তেমনি এর ব্যবহৃত ভ্যাকসিন ও ওষুধ সম্পর্কেও জানা যাবে বিস্তর। আমরা এখন অ্যানালিসিস করছি, বোঝার চেষ্টা করছি এই স্পেসিফিক ভাইরাসটা কোথা থেকে এসেছে, এবং আমাদের ইচ্ছা হচ্ছে আমরা শীঘ্রই আরো অনেকগুলো ভাইরাস যেন নমুনাগুলো থেকে সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাসগুলো কোথা থেকে এসেছে। এমন গবেষণা সফল হলে দেশের জন্য বড় অর্জন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যা করোনা মোকাবেলায় দেশকে কয়েক ধাপ এগিয়ে নেবে বলে মনে করেন তারা। এই ধরনের অ্যানালাইসিস আমাদের বাংলাদেশে খুব কম হচ্ছে, যেটা আসলে খুব প্রয়োজনীয়। এটা একটা বেসিক ধরনের গবেষণা, যেটা সাধারণত অনেকেই করতে পছন্দ করেন না, কিন্তু আসলে এগুলো আমাদের ভবিষ্যতের জন্য এবং এই রোগ মোকাবেলায় নানা তার বৈশিষ্ট্য জানার জন্য এটা খুবই প্রয়োজনীয়। বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 3 লাখ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শক্তিশালী গবেষণা ছাড়াই জাতীয় গাইডলাইনে কোভিড চিকিৎসায় 5টি ওষুধের অন্তর্ভুক্তি বিভ্রান্তি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সুপারিশকৃত 3টি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে নেই কোনো সতর্কবার্তা। শুধুমাত্র বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে এই মর্মে একের পর এক ওষুধ তালিকাভুক্ত করা হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। মহামারীর এই সময়ে এ ধরনের ওষুধ ব্যক্তিগত উদ্যোগ বা স্বল্প পরিসরে চিকিৎসকরা ব্যবহার করতে পারলেও গাইডলাইনে অন্তর্ভুক্ত না করার পরামর্শ তাদের। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট।
কোভিড চিকিৎসায় বিশ্বজুড়ে অর্ধশতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। গবেষণাধীন ওষুধের সবগুলোই অন্য রোগের ওষুধ হিসেবে অনুমোদিত। ইতোমধ্যেই বাংলাদেশের জাতীয় গাইডলাইনে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন ও ক্লোরোকুইন এই 3টি ওষুধের সুপারিশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হার্টে ক্ষতিকর প্রভাব ফেলছে জানিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইনের বিষয়ে সতর্ক করলেও বাংলাদেশের গাইডলাইনে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এছাড়াও অপর্যাপ্ত ও দুর্বল গবেষণার উপর ভিত্তি করে জাতীয় গাইডলাইনে আরও 5টি ওষুধ তালিকাভুক্ত করা হয়েছে, যেটি কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হিসেবে আমি রোগীর উপকারের জন্য ব্যবহার করতে পারি, কিন্তু সেটার জন্য যেই মাত্রার প্রমাণ থাকা লাগবে। আর একটি জাতীয় গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে আমার বা যে কোনো একটা হাসপাতালের গাইডলাইন প্রণয়নের ক্ষেত্রে অথবা একটি সুপারিশ বলার ক্ষেত্রে ওর চেয়ে অনেক শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়। রেমডেসিভির নামক ওষুধটি নিয়ে ইদানিং বেশ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এটি ব্যবহারের জন্য ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। কোনো স্টাডিতে বেনিফিট দেখা গিয়েছে, আবার এমন স্টাডিও আছে যেখানে রেমডেসিভিরের কোনো বেনিফিট দেখা যায়নি। সুতরাং আমাদের চিকিৎসকদের এটি ব্যবহারের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনে তালিকাভুক্ত এসব ওষুধ ব্যবহারের ফলে রোগীরা শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একজন চিকিৎসা সেবা প্রদানকারী যদি কোনো নাম শুনে যে ওষুধটি কার্যক্রমে এই ওষুধ তালিকাভুক্ত হয়েছে, এটি গাইডলাইন এসছে, তিনি আসলে ব্যবহার শুরু করবেন। অতএব সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ বেশ সতর্ক হয়েছে এই ব্যাপারটা। আক্রান্ত রোগীর জন্য এখন পর্যন্ত কোনো ওষুধই সম্পূর্ণ সফল বলে প্রমাণিত হয়নি। কাজেই সেই ওষুধের চিকিৎসার উপর আমাদের জোর দেওয়ার কোনো পথ নাই। চিকিৎসকদের করোনার চিকিৎসা সংক্রান্ত ধারণা দিতেই বিভিন্ন দেশে ব্যবহৃত ওষুধ অন্তর্ভুক্ত করার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা বিষয়ক টেকনিক্যাল কমিটির। যারা কনসালটেন্ট থাকবে ওরা যদি পার্টিকুলার কোনো রোগীর জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চায়, সেই ব্যবহার করার ইঙ্গিত দেওয়ার জন্য এটা হয়েছে। তাহলে সবাইকে কভার করে কিছু আছে, কিছু স্পেশালিস্টদের জন্য আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোনো ওষুধ বা চিকিৎসাকে স্বীকৃতি দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ওষুধ পেতে আন্তর্জাতিক পরিসরে ব্যবহৃত কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি সলিডারিটি ও রিকভারি ট্রায়ালের ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে সবাইকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 250 জনে দাঁড়িয়েছে। আরও 969 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ফুসফুস সচল রাখতে শ্বাসযন্ত্রের ব্যায়ামের পাশাপাশি গরম পানীয় পানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ তাদের। নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় আগের দিনের তুলনায় ল্যাব একটি বাড়লেও নমুনা পরীক্ষা কম হয়েছে 363টি। একদিনের ব্যবধানে সংক্রমিতের সংখ্যা 4 অঙ্ক থেকে 3 অঙ্কে নেমে হয়েছে 969 জন, যা আগের দিনের তুলনায় 65 জন কম। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে 16,660 জনে। আরও 11 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 250 জনে। 11 জনের মধ্যে আমাদের পুরুষ 7 জন এবং নারী 4 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখি 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 5 জন, 71 থেকে 80 বছর 2 জন এবং 81 থেকে 90 বছরের জন্য মধ্যে 1 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 245 জন। এ নিয়ে কোভিড জয় করলেন 3147 জন। ফুসফুসকে সক্রিয় রাখতে সবাইকে শ্বাসযন্ত্রের ব্যায়াম করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। কাজে আপনারা এইভাবে ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন। কুসুম গরম পানি পান করবেন, সাথে আপনারা আদা চা এবং মশলা দিয়ে চা গরম করে গার্গেল করে সেই পানিটাও পান করতে পারেন। এভাবে হয়তো শরীরের কিছু উপকার পাওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, আইসোলেশন সেন্টার বাড়ানোর কাজ চলছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা জয় করে ঘরে ফিরলেন ষাটোর্ধ্ব দম্পতি। ফিরে আসার লড়াইয়ে আছে নানা দুঃসহ অধ্যায়ও। পরীক্ষা করতে বিড়ম্বনার, প্রতিবেশীর অসহিষ্ণু আচরণ আর এক ধাক্কায় আশপাশের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ার বিষয়টি এখনও পরিবারের সদস্যদের মনে ক্ষত হয়ে আছে। সেই সঙ্গে অনেকের সহায়তা, সহমর্মিতা ভোলার নয়। এই দম্পতির কোভিড জয়ের গল্প শোনাচ্ছেন ফারুক ভেরবিন, ছবি তুলেছেন আব্দুল হালিম। ফিরেছেন পরিবারের কাছে, জীবনে ফিরেছে ছন্দ, মাঝে অনিশ্চিত এক অধ্যায়। 70 মুক্তিযোদ্ধা রজব আলীর কাছে করোনা যুদ্ধ জয়
আরেকবার স্বাধীনতা পাওয়ার মতো। মনে হলো যেন আর একটা স্বাধীনতা লাভ করলাম আমি আমার জীবনে। আমিও তো তুমি তোমার যেভাবে খুশি এভাবে আমাকে নিয়ে যাও, কিন্তু করোনা দিয়ে মৃত্যু দিও না। ধারণা করছেন গণপরিবহন থেকেই সংক্রমিত হয়েছেন। পজিটিভ আসার পর পরীক্ষা করাতে হয় পরিবারের বাকি সদস্যদেরও। 2 ছেলে নেগেটিভ আসলেও শনাক্ত হন 60ঊর্ধ্ব স্ত্রী। সুস্থ হয়ে স্বামীর 2 দিন আগেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল ছাড়েন তিনি। মনটা খুশিতে বইরে গেছে, বাসায় আসছে ছেলেদের কাছে। মুক্ত হইলো আর কি, আপনার আঙ্কেলের জন্য ওই মনটা সরবত করছে, হেরে রাইখে আমি আয়সা বললাম। মাঝে পুরো পরিবারকে মুখোমুখি হতে হয় এক কঠিন বাস্তবতার। পরীক্ষা করার জন্য কেন্দ্রে ঘুরতে হয় 3 দিন। আচমকাই পাল্টে যায় আশেপাশের চেনাগণ্ডি, মুখোমুখি হতে হয় অপ্রীতিকর পরিস্থিতির। ইভেন এমন হতো যে আমরা যে জ্বালানা খোলা রাখি সেটাও বাড়িওয়ালার কাছে কমপ্লেন্ট যেত, দরজাও যদি খুলি তো এটাও বাড়িওয়ালার কাছে সাথে সাথে চলে গেছে। তাদের কাছ থেকে এমন রিয়েক্ট আসবে এটা আসলে অবিশ্বাস্য ছিল। কিন্তু অন্যদিকে দেখেন যাদের কাছে আমরা কখনো এক্সপেকটেশন রাখিনি, ওনারা আবার যথেষ্ট সাপোর্টিভ ছিল। তবে হাসপাতালের ভেতরকার পরিস্থিতিকে মানবিকই বলছেন কোভিড জয়ীরা। হাসপাতালে যারা করোনা আক্রান্ত হয়ে গেছে তারা প্রত্যেকের জন্য সহযোগিতা, সহানুভূতি, হাসপাতালের সেবাও আমরা সন্তুষ্ট। চিকিৎসা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমরা যার পরে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারছি সুস্থ হয়ে, খানা দানারও কোনো কষ্ট ছিল না। কিন্তু কোভিড যুদ্ধ জয়ের আসল মন্ত্রটা কি? করোনা জয়ীরা বলছেন হারানো যাবে না মনোবল, অটুট রাখতে হবে সাহস। ভাঙ্গা না পড়া, মনে সাহস রাখা যে এটা কোনো রোগই না, আমি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। এই সাহস যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত হইতে দেখি নাই। দেশে কোভিড-19 পরিস্থিতি সামাল দিতে আসা জায়গায় এসব করোনা জয়ের গল্প। তবে এই কোভিড যুদ্ধে তিক্ত অভিজ্ঞতা কম নয়। যারা এই যুদ্ধ জয় করে ফিরে এসেছেন তাদের চাওয়া একটাই, করোনা আক্রান্তদের প্রতি যেন থাকে সদয় আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গি আর সহমর্মিতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে গুজব বা ভুয়া খবর প্রচারকারীদের পাসপোর্ট বাতিলের কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও সময় সংবাদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি ও অনিয়মের খবর প্রচার করায় ডিজিটাল আইনে কাউকে গ্রেফতার করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। ওমর ফারুকের রিপোর্ট। কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ কোস্টগার্ডের মহাপরিচালকের নির্দেশে সুন্দরবন এলাকায় গায়েব করে দেওয়ার এ উদ্ভট খবর ছড়িয়েছেন সংগ্রামটিভি.com এর পরিচালক ও যুক্তরাজ্য বিএনপির সহপ্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদন বলছে, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অবস্থিত অনলাইন টেলিভিশন চ্যানেল সংগ্রাম টিভি নিয়মিত মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে। গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে, লন্ডনের স্ট্যাটফোর্ড নিউহ্যামের বাসিন্দা রুমি জালালউদ্দিন দিবারাত্রি 24 ঘন্টা বাংলাদেশ নামের ফেসবুক পেজের মাধ্যমে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সদস্যদের দিয়ে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছেন। বিভিন্ন বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের জালালউদ্দিন রুমির ফেসবুক ফ্রেন্ড লিস্টে পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা প্রতিবেদন। যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন পত্রিকা newslive24.com এর এডিটর SM রহমান বাবলু এবং চিফ এডিটর সারওয়ার হোসাইনের বিরুদ্ধেও মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMC এ ধরনের তৎপরতা বন্ধে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল। NTMCর শতকরা 19% অনুরোধ ফেসবুক বাস্তবায়ন করেছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিদেশে বসে গুজব রটনাকারীদের পাসপোর্ট বাতিলের পরিকল্পনা রয়েছে তাদের। ইতিমধ্যে আমরা কয়েকজনের ব্যাপারে পাঠিয়েছি। এই মুহূর্তে আপনাকে আমরা পুরো ডিটেল দিতে পারবো না। যেই দেশ থেকে তারা এই কাজগুলি করে থাকে সেই দেশে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা ইনফর্ম করেছি। আমাদের দেশে যদি কোনো নাগরিক হয়ে থাকে বিদেশে যে আশ্রয় নিয়ে করে তাদের পাসপোর্ট আমরা ক্যান্সেল করছি কিংবা করবো কিনা সেগুলি নিয়ে আমরা কাজ করছি। এই ভাবনাকে স্বাগত জানিয়ে মূলধারার গণমাধ্যম যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। অপতৎপরতা যারা চালান ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে তাদেরকে দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করবার জন্য একটা আইন থাকা দরকার। কাজেই ডিজিটাল সিকিউরিটি আইনটি যখন হয় তখন আমরা এই কথাই বলেছিলাম যে আমরা আইনটি চাই, কিন্তু আইনটি যাতে প্রকৃত মূলধারার গণমাধ্যম যারা পেশাদারিত্বের সঙ্গে যারা সাংবাদিকতা করেন, পেশাদারিত্বের সঙ্গে যারা গণমাধ্যম পরিচালনা করেন তাদের জন্য যাতে এটা হুমকি হয়ে না দাঁড়ায়, এটি যাতে অপপ্রয়োগ না হয়।
সত্য খবর প্রকাশে ডিজিটাল একটা মামলা হয়েছে, আমার জানা মতো এখন আমার কাছে কোনো এইরকম উদাহরণ আসেনি। কোনো সাংবাদিককে হয়রানিমূলক মামলায় জড়ালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা দেখবে বলেও জানান মন্ত্রী। তার ব্যবস্থা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। আজ থেকে চট্টগ্রামে বসবে ব্যতিক্রমী 1 মিনিটের বাজার। তালিকাভুক্তরা বিনামূল্যে পাবেন পণ্য। ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে সবজি কিনল সেনাবাহিনী। মূল্যবান চর্বির লোভে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত 2.5 বছরে নদীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে 24টি ডলফিনের মরদেহ। সম্প্রতি চর্বি সংগ্রহের জন্য একটি ডলফিনকে পরিকল্পিতভাবে কেটে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র। করোনার কারণে 1.5 মাসের বেশি সময় ধরে সকল ধরনের কলকারখানা বন্ধ থাকায় অনেকটাই কমে এসেছে হালদা নদীর দূষণ। এই কারণে নদীতে বিচরণ বেড়েছে ডলফিনের। চট্টগ্রামের স্থানীয় ভাষায় এই ডলফিন শুশক নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন নদীতে গাঙ্গেয় প্রজাতির 1200টির মতো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। 2017 সালে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 2.5 বছরে হালদা নদীতে 24টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ গত 8 মে কেটে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে একটি ডলফিনকে। ডলফিনটা আগে নানাভাবে এটা মারা গেছে, কিন্তু হালে গত 8 তারিখে আমরা একটি বিষয় যেটা দেখলাম, ডলফিনকে হত্যা করা হয়েছে। এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। ইঞ্জিন চালিত নৌযান বালুবাহী ড্রেজারের আঘাতে একের পর এক 23টি ডলফিনের মৃত্যু হয়েছে। তবে সবশেষ 52 কেজি ওজনের ডলফিনটিকে চর্বি সংগ্রহের উদ্দেশ্যে সংবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করেছে। গ্রামের মধ্যে একটা কুসংস্কার আছে, ওই ডলফিনের ওই চর্বি থেকে তেল বানানো হয়। এই তেলটা ওরা বিভিন্ন ঔষধের কাজে ব্যবহার করে। ওই কনসেপ্ট থেকে এই কাজটা করছে। এটা আমি মনে করি হালদার ডলফিন সংরক্ষণের জন্য একটা অশনি সংকেত। তবে হালদায় যাতে আর কোনোভাবেই ডলফিনের প্রাণহানির ঘটনা না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অন্তত দিনে একবার চেষ্টা করছি হালদা নদীতে একটা অভিযান পরিচালনা করার জন্য কিংবা হালদা নদীর উপর চোখ রাখার জন্য। ইতিপূর্বের তুলনায় এবার আমরা আমাদের অভিযান দ্বিগুণ করেছি। এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বার্থে ভার্চুয়াল রায়ে ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সহায়তায় চট্টগ্রামে আজ থেকে 1 মিনিটের বাজার চালু করতে যাচ্ছে সেনাবাহিনী। যেখানে তালিকাভুক্ত 1000 পরিবার মাত্র 1 মিনিট অবস্থান করে বিনামূল্যে নিয়ে যাবে নানা রকম সবজি। প্রান্তিক বাজারগুলো থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনে তা বিতরণ করবে সেনাবাহিনী। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভোরের আলো না ফুটতেই সীতাকুণ্ড বাজার চষে বেড়াতে শুরু করেন সেনা সদস্যরা। কৃষক এবং ক্ষুদ্র বিক্রেতাদের কাছ থেকে কিনে নেন নানা ধরনের সবজি। প্রান্তিক কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্যে আমাদের সবজিটা কিনে নেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যারা একান্তই নিডিত সঠিকভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া। তৃতীয় হচ্ছে করোনা মহামারীতে সবাই যেন একটু সুশৃঙ্খলভাবে জিনিসগুলো গ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করা। চতুর্থ হচ্ছে গতানুগতিক আমাদের যে মাইন্ড সেট আপ এটা পরিবর্তন করা। সেনাবাহিনীর কাছে ন্যায্য দামে পণ্য বিক্রি করতে পেরে গ্রামের প্রান্তিক কৃষক এবং বিক্রেতারাও উচ্ছ্বসিত। সেনাবাহিনী আমাদের থেকে মাল নিতেছে, আমরা যথেষ্ট ন্যায্য মূল্য পাইতেছি। বেড়ে নিলে হয়তো আমাদেরকে 2-1 টাকা 5 টাকা করে কম দেখে দিই। বুধবার সকালেই নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে বসবে প্রথম দিনের বাজার, যেখানে ডাটাবেজে তালিকাভুক্ত 1000 পরিবার মাত্র 1 মিনিট অবস্থান করে বিনামূল্যে নিয়ে যাবেন নানা রকম সবজি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়া অসহায় মানুষের সাহায্যার্থে সেনাবাহিনীর নতুন কনসেপ্ট 1 মিনিটের বাজার। মূলত প্রান্তিক বাজারগুলো থেকে তারা ন্যায্য মূল্য পণ্য কিনে নিয়ে যাবে শহরে, এরপর তুলে দেওয়া হবে অসহায় মানুষের হাতে। চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময় আরো থাকছে। করোনা মহামারীর মধ্যেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার। ঈদের ছুটিতে 24 ঘন্টার কারফিউ ঘোষণা সৌদি সরকারের। করোনা পরিস্থিতিতে ঢাকায় প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। সে খবর জানাতে এই মুহূর্তে কাঁচপুর এলাকায় আছেন রিপোর্টার মুন্নাফ রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ। সৃষ্টি, সরকারি ছুটির আজকে 47তম দিনে এসে আমরা কিন্তু দেখেছি যে
মহাসড়কে যে তল্লাশি কার্যক্রম অর্থাৎ ঢাকার যে প্রবেশদ্বার এবং বহির্গমন যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু যে তল্লাশি কার্যক্রম সেখানে কিন্তু অনেকটা ঢিলেঢালাভাবে চলছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঠপুরে। তো এখানে আমরা ঢাকা থেকে যখন সকালে আমরা এসেছি তখন বেশ কয়েকটি তল্লাশি যে চেকপোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা তল্লাশি কার্যক্রমের কিছুই দেখতে পাইনি। তো কাঠপুরের এই অংশে সকাল থেকেই চলছে তল্লাশি কার্যক্রম। তবে আমরা দেখেছি যে সব ধরনের গাড়ির কিন্তু চাপ রয়েছে, তার ভিতরে শুধুমাত্র গণপরিবহন যেহেতু চলা নিষেধ সেহেতু গণপরিবহন শুধু চলছে না, এছাড়া কিন্তু সব ধরনের যানবাহন চলছে। আমরা এখানে সকাল থেকে রয়েছি এবং বেশ কয়েকটি যানবাহন এখানে যারা তল্লাশি কার্যক্রমে নিয়োজিত রয়েছেন হাইওয়ে পুলিশের যে কর্মকর্তারা তারা কিন্তু এখানে গাড়ি থামিয়েছেন এবং দেখেছেন যে আমরাও কিন্তু দেখেছি এবং আপনাদেরও দেখাতে চাই এখানে যে মাইক্রোটি রয়েছে তার ভিতরে কিন্তু গাদাগাদি করে কিন্তু বেশ জনগণ কিন্তু যাতায়াত করছে এবং একটি গাড়ি কিন্তু এখন কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছে তারা কিন্তু খুব একটি গাড়ির ভিতরে যেহেতু 12 থেকে 13 জন একটি গাড়ির ভিতর 12 থেকে 13 জন ধরে, সেখানে কিন্তু 15 জন 16 জন করেও কিন্তু আমরা যেতে দেখেছি। অর্থাৎ তারা ঢাকা থেকে বের হচ্ছেন এবং ঢুকছেন একই অবস্থায়। অর্থাৎ সামনে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই ঢাকা থেকে যেমন বের হচ্ছেন তেমনি কিন্তু ঢাকার ভিতরেও ঢুকছেন। অর্থাৎ ঢাকায় কিন্তু কয়েকদিন আগে থেকেই কিন্তু যে কিছু কলকারখানা বা বেসরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছেন, ফলে ঢাকায় কিন্তু অনেকেই ঢোকার চেষ্টা করছেন এবং ঢাকা থেকে বের হওয়ারও কিন্তু একই ধরনের চিত্র রয়েছে, কেননা সামনে ঈদ এবং ঢাকায় যারা রয়েছেন তারা কিন্তু গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে কাঠপুর অংশ থেকে সবশেষ খবরাখবর। করোনা পরিস্থিতিতে ঢাকায় প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাঁচপুর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মুন্নাফ রশিদ। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কারফিউ ও লকডাউন শিথিলের সময়সীমা বাড়িয়েছে সৌদি সরকার। আগামী 23 থেকে 27 মে পর্যন্ত দেশজুড়ে পুনরায় 24 ঘন্টার লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতেও দেশটিতে কারফিউ ও লকডাউন থাকছে। মঙ্গলবার এক বিবৃতিতে এটা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয় 23 তারিখের আগে মক্কা ছাড়া দেশব্যাপী নাগরিকরা স্থানীয় সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলাফেরা ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। মক্কায় এখনো 24 ঘন্টার লকডাউন চলছে। করোনার মধ্যে কুয়েতে থাকা প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকশো প্রবাসী দেশে ফিরেছেন। ফেরার অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার অভিবাসী। এদিকে কুয়েতে থাকা সব অবৈধ অভিবাসীদের দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত SM আবুল কালাম। বিস্তারিত জানাচ্ছেন কুয়েত প্রতিনিধি শরীফ মিজান। কুয়েত থেকে সকাল 11টায় 180 জন যাত্রী নিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি বিমান ও 120 জন যাত্রী নিয়ে জাজিরা এয়ারওয়েজের একটি বিমানে মোট 30 জন যাত্রী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেন। মাননীয় রাষ্ট্রদূত SM আবুল কালাম জানান যে এই দেশের স্থানীয় সরকারের সাথে এ সকল অবৈধ অভিবাসীদের অতি দ্রুত দেশে পাঠানোর ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। তিনি আরও জানান এই সকল যাত্রীদের COVID-19 সনদ দেওয়া হয়েছে। আমরা বিগত 20 দিন ধরে অনবরত চেষ্টার কারণে কুয়েত সরকার থেকে শেষ পর্যন্ত ফ্লাইট শিডিউল আদায় করতে সক্ষম হয়েছি। কুয়েতের বিভিন্ন ক্যাম্পে প্রায় 5000 অবৈধ অভিবাসী দেশে ফেরার উদ্দেশ্যে অপেক্ষমান আছেন। অবৈধ অভিবাসীদের জন্য যারা এখানে বিভিন্নভাবে অবৈধ হয়ে গেছেন তাদের জন্য তো এই সুযোগটা আমাদের বাংলাদেশের প্রায় 4,500 থেকে 5,000 লোক নিয়েছেন। ওনারা বর্তমানে বিভিন্ন প্রস্থান ক্যাম্পে অবস্থান করতেছেন। দীর্ঘ 2 বছর পরে সাধারণ ক্ষমায় ম্যাক্সিমাম 5,000 বাংলাদেশিকে তাদের নিজ খরচায় বিমানের টিকিট প্লাস খানা দানা সবকিছু বহন করে কুয়েত সরকার আমাদের দেশে পাঠানোর জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে গত কয়েকদিন পূর্বে প্রায় 250 অভিবাসী দেশ ত্যাগ করেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। পর্তুগালে লকডাউন তুলে নেওয়ার পর টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অন্য পেশাজীবীরাও। এদিকে চতুর্থ দফায় লকডাউনের সময়সীমা বাড়ায় চরম হতাশায় স্পেনে বসবাসরত বাংলাদেশিরা। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
বাইরে যেতে এখনো মানা, বন্ধুদের সাথে দুরন্তপনা বা শ্রেণীকক্ষে পাঠ নেওয়ার দিনগুলো এখন কাটছে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে। লকডাউন উঠিয়ে নেওয়ার দ্বিতীয় সপ্তাহেও আশার আলো দেখছেন না পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীরা। সারাদিনের বিকিনিতেও উঠে আসছে না দোকান খোলার আনুষঙ্গিক খরচ। আমরা 10-12 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি করি। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমরা কি করব আমরাও বুঝতে পারতেছি না। ভবিষ্যৎ টোটালি অনিশ্চিত, কারণ কোনো ব্যবসা নাই, কোনো ধরনের ব্যবসা নাই। ট্যুরিস্ট আমাদের টোটালি ট্যুরিস্ট নির্ভর বিজনেস। ট্যুরিস্ট না আসলে আমাদের কোনো বিজনেস থাকবে না। এখনো অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মজীবী বাবা মায়েদের সময় কাটছে শিশুদের নিয়ে। দিন দিন বাড়ছে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আমরা 1 মাসেরও বেশি ঘরে লকডাউনে আছি। আসলে আমরা ওয়ারিড অ্যাবাউট ইন ফিউচার আসলে কি হতে যাচ্ছে আমরা বুঝতে পারছি না ঘরে থেকে। কিন্তু তার মধ্যে একটা সময় ভালো কাটছে যে বাচ্চাদের সাথে একটা গুড টাইম কাটানো যাচ্ছে। প্রতিবেশী দেশ স্পেনে চতুর্থ দফা লকডাউনে অনিশ্চিত ভবিষ্যতের পথে প্রবাসীরা। করোনার ভয়াবহ থেকে এখনো বের হতে পারেনি স্পেন, পর্তুগাল সহ ইউরোপের কোনো দেশই। এর মধ্যেই নতুন লড়াই টিকে থাকার, অপেক্ষা স্বাভাবিক অবস্থায় ফেরার। যদিও সে সময়টা কতটা দীর্ঘ হবে সেটি এখনো অজানা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। স্বল্প উৎপাদনেও গেল বছর চাঁপাইনবাবগঞ্জে আমের অর্থনীতির আকার বাড়ে। এবছর সেই আশায় শঙ্কা। করোনা বাস্তবতায় উৎপাদিত আমের বাজারজাতকরণে বিপর্যয়ে পড়তে পারে এই খাত। তবে উত্তরণে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। পৌষে কুশি, মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে আটি, এমন কয়েক ধাপেই ব্যাপারীদের কাছে বিক্রি হয় চাঁপাইনবাবগঞ্জের সবুজে ঘেরা আম বাগান। বাগান বেচাকেনায় বছরের এ সময়ে তড়িঘড়ি থাকে ব্যবসায়ী বাগানি আড়তদারদের। বৈশাখের এ শুনশান দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের আব্দুস সালাম বাগান পরিচর্যার ফাঁকে জানালেন, করোনা বাস্তবতায় এবারের চিত্র ভিন্ন। ভাইরাস কেউ আছে না, আমরা চিন্তায় কেউ আছি, বললেন খুবই চিন্তায় আছি। এই সংকটেই বন্ধ হয়েছে 33,000 হেক্টর আম বাগানের ভিন্ন ভিন্ন ধাপের বেচাকেনা। এতে উঠছে না শ্রমিক খরচ, আমের যত্নে উৎসাহ হারাচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভাইরাসে ভয় করছে কি আম কিনে বিক্রি হবে কি হবে না, এই জন্য আপনার কম বেচা কিনা হয়। আগের তুলনায় বেচা কেনা হয় না, পাঠের কাজ কামেরও কিছু হয় না। আমরা বড় চিন্তার মধ্যে পড়ে যাব, আম কোথায় বেচবো, কে নিবে আম, কে খাবে। বাগান কিনেছে লক্ষ লক্ষ টাকার বাগান, আমগুলা কোথায় দিব? আমরা তো বাইরে বেচার জন্য কিনেছি, চাপাই তো বেচার জন্য না। ক্ষতি কাটিয়ে উঠতে ভর্তুকির পাশাপাশি দ্রুত পচনশীল এ ফলের দেশব্যাপী বাজারজাতে সহায়তার দাবি ব্যবসায়ী নেতাদের। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ অন্যান্য জেলায় বাজারজাত করতে পারে, এই ব্যাপারে সরকারের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। অবশ্য প্রশাসনের সমন্বিত উদ্যোগে দেশব্যাপী আমের বাজারজাতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলছেন জেলা কৃষির শীর্ষ কর্মকর্তা। এখান থেকে পরিবহন করে ট্রাকে করে নিয়ে যেতে পারে তার সুব্যবস্থা করা হয়েছে। এখানকার পুলিশ প্রশাসন সবাই তৎপর আছে। চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা 2.5 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য আগের বছরের হিসাবে 1200 থেকে 1500 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আনুষ্ঠানিক উদ্বোধনের 6 দিনেও নওগাঁয় কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়নি। এতে করে সরকারি দরের প্রভাব নেই ধানের হাটগুলোতে। কৃষকের তালিকা না পাওয়াকে বিলম্বের কারণ বলছে খাদ্য বিভাগ। তবে কৃষি বিভাগের দাবি তালিকা দেয়া হয়েছে। কৃষক পর্যায়ে ধানের ন্যায্য দর নিশ্চিতে সজাগ দৃষ্টি রাখার দাবি জেলা প্রশাসনের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গত 7 মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ কৃষকের কাছ থেকে ধান ও চাল কেনা কার্যক্রম উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কিন্তু এটা ঘোষণার আনুষ্ঠানিকতাতেই আটকে আছে। হাটগুলোতে চিকন জাতের ধান 800 টাকা হলেও মোটা ধান 650 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষকদের অভিযোগ, সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় বাজারে তার প্রভাব পড়ছে না। আমাদের যে খরচ, এই খরচের টাকাটাই আমাদের উঠছে না। 1000 থেকে মনে করেন 1050 টাকা হলে আমাদের তবিলটা কোনো মতে উঠছে। আমি একটা কৃষক, আমার নামই উঠেনি। হ্যাঁ, 1 বছর 2 বছর 3 বছর কোনো নামই উঠেনি। অথচ জায়গা যারা ব্যবসা করে তাদের নামই উঠেছে। কৃষি বিভাগের তালিকা হাতে পাওয়ার পর দ্রুত ধান কেনা শুরু হবে বলে জানায় খাদ্য বিভাগ। তবে কৃষকের তালিকা ইতিমধ্যে খাদ্য বিভাগে দেওয়ার দাবি কৃষি বিভাগের। আমরা কৃষি বিভাগের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং উপজেলা সংগ্রহ কমিটির মাধ্যমে একটা তালিকা লটারি সম্পন্ন হবে ইউনিয়ন ওয়ারি। আমাদের তালিকা
তালিকার জন্য কোনো কাজ আটকে নাই, আমাদের তালিকা মহাদেবপুর পর্যন্ত আজকে সবই চলে গেছে, উপজেলা ফুড অফিসে সব জায়গাতে জমা দেওয়া হয়ে গেছে। অনেক জায়গাতে লটারি করে ফেলেছে, এখন দিলেই হয় মানুষ। ধানের ন্যায্য দর নিশ্চিতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানালেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আপনারা যখন ধান ক্রয় করবেন আপনারা আবশ্যিকভাবে যৌক্তিকভাবে করবেন, ধানটা ক্রয় করবেন এবং আমরা এই জিনিসটা আমরা মনিটর করব। চলতি মৌসুমে জেলায় কৃষকের কাজ 26 টাকা কেজিতে 32,340 মেট্রিক টন ধান আর 36 টাকা কেজিতে মিলারদের কাছ থেকে 55,000 মেট্রিক টন চাল কিনবে খাদ্য বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনা ঝুঁকি থাকলেও মাদারীপুরে সরকারি বেসরকারি অধিকাংশ ব্যাংকের শাখায় সামাজিক দূরত্ব না মেনেই লেনদেন করছেন গ্রাহকরা। মাস্ক কিংবা গ্লাভসও ব্যবহার করছেন না অনেকে। জায়গা সংকটের পাশাপাশি গ্রাহকদের অসচেতনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। জেলা প্রশাসন বলছে ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে নিরাপদ দূরত্ব। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আখনের ছবিতে রিপোর্ট। দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ছুটির মধ্যে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংক সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে। ফলে বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা কিংবা প্রতিবন্ধী ভাতা, বেতন উত্তোলন সহ বিভিন্ন কারণে মাদারীপুরের সরকারি বেসরকারি অধিকাংশ ব্যাংকের শাখায় প্রতিদিনই ভিড় করছেন গ্রাহকরা। ব্যাংকের ভেতরে জায়গা না হওয়ায় গা ঘেঁষে বাইরেও লাইনে দাঁড়াচ্ছেন ঘন্টার পর ঘন্টা। মাস্ক বা গ্লাভস ব্যবহার তো দূরের কথা, মানা হচ্ছে না সামাজিক দূরত্বটুকুও। এতে বাড়ছে করোনা ঝুঁকি। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকগুলোতে করোনা প্রতিরোধে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। আমি যেমন মানতেছি, কিন্তু আমার পাশে আর একজন বসে গেছে, অতএব নিজে সতর্ক থাকলেও সতর্ক থাকা যাচ্ছে। আসলে এত ভিড়, কিছু তো করার নাই। ডিসিপ্লিন অনুযায়ী যে দাঁড়া করে এরকম তো কোনো লোক নেই। ব্যাংকে যদি একটু ভিড় কম থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সবাই যদি ঢুকে যেত তাহলে বেটার হতো। তবে জায়গা ও জনবল সংকটের পাশাপাশি গ্রাহকদের সচেতনতার অভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যাংক কর্মকর্তাদের। ভয় এখন মানুষের মধ্যে কাজ করছে না। তাছাড়াও প্রয়োজন আছে, প্রয়োজনের কারণেই ব্যাংকের দিকে মানুষ ছুটছে এবং ব্যাংকে এসে ভিড়টা বেশি হচ্ছে। স্থান সংকুলন হচ্ছে না, মানে বিদায় সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক বলছেন সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যাংকগুলোতে দিতে হবে গ্রাহক সেবা। আমি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছি তারা যেন নিজস্ব ব্যবস্থাপনায় তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তারা সচেতন করেন। জেলার 4টি উপজেলায় শতাধিক সরকারি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। মুশফিকের ব্যাট নিলাম করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়েছে আয়োজক প্রতিষ্ঠান। নিলামে প্রচুর ভুয়া কল আসছে বলে জানিয়েছেন তারা। দেশের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি করোনা ক্ষতিগ্রস্তদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে নিলামে দিয়েছেন মুশফিকুর রহিম। নিলামকারী প্রতিষ্ঠান পিকাবোর মাধ্যমে 9 মে রাত থেকে শুরু হয়েছে এই নিলাম। 5 দিন ব্যাপী এই নিলাম শেষ হবার কথা 14 মে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত গুজব ছড়ায় তার ব্যাটের নিলামের দর 40 লাখ টাকা পর্যন্ত হয়েছে, যা ভুয়া খবর বলে জানা যায়। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়ে যায় নিলামকারী প্রতিষ্ঠান। এ কারণে 2 ঘন্টার জন্য দর হাঁকানো বন্ধ ছিল। মানবিক কারণে এই নিলামকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় নিজ দেশের 6টি হাসপাতালকে 5 লাখ ইউরো সহায়তা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে আর্জেন্টিনাতেও। দেশটিতে 6,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত। প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন 314 জনেরও অধিক মানুষ। এমন কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। নিজের দাতব্য সংস্থা লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলায় নিজ দেশের 6টি হাসপাতালকে 5 লাখ ইউরো সহায়তা দিয়েছে এই বার্সা তারকা। মেসির দেয়া অর্থে কেনা হয়েছে চিকিৎসা সরঞ্জাম। এর আগে বার্সেলোনার একটি হাসপাতালে 10 লাখ ইউরো সহায়তা দিয়েছিলেন মেসি। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গবেষণা ছাড়াই করোনা চিকিৎসার জন্য জাতীয় গাইডলাইনে যুক্ত হচ্ছে 5টি ওষুধ। স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা, চিকিৎসকদের স্বার্থে অন্তর্ভুক্তি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা জয় করে ঘরে ফিরলেন 60ঊর্ধ্ব দম্পতি। আক্রান্তদের প্রতি আশপাশের মানুষের আরও মানবিক হওয়ার আহ্বান। বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে গুজব ছড়ালে পাসপোর্ট বাতিলের পরিকল্পনা সরকারের, স্বাগত জানালেন সিনিয়র সাংবাদিকরা।
করোনা পরিস্থিতিতে এবার বিক্রি হয়নি চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আমবাগান। লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের, বাজারজাতকরণে সমন্বিত উদ্যোগের দাবি। এবং মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের হালদায় ডলফিন হত্যা, মারা পড়ছে নৌযানের আঘাতেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গেই থাকুন।